আমি ডাক্তার বিজয় দত্ত, ক্লিনিক্যাল ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট। আমি দীর্ঘ 17 বছর ধরে এই হৃদরোগ চিকিৎসায় নিয়োজিত আছি। আজকে আমি আপনাদেরকে উচ্চ রক্তচাপ সম্পর্কে কিছু ধারণা দেব। আপনারা জানেন প্রতি বছর 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এবারের স্লোগান হচ্ছে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। তার মানে দাঁড়ায় আপনার উচ্চ রক্তচাপ সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘদিন বাঁচুন। তো এইটার মধ্যে এই স্লোগানের মধ্যেই কিন্তু মূল কথাটা উল্লেখ খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন। এখন সঠিকভাবে মাপুন অর্থ হচ্ছে আমরা যে পদ্ধতিতে মাপছি তার মানে ওখানে কোনো গলদ আছে। আমাদেরকে সঠিকভাবে মাপার জন্য বোথ দ্য ফিজিশিয়ানস অ্যান্ড দ্য পেশেন্টস সাইড থেকে আমাদেরকে বলা হয়েছে। তাইলে আপনার যিনি বিশেষজ্ঞ থাকবেন তিনি চেম্বারে যাওয়ার পরে আমরা যেটা করি একবার দেখেই হয়তো ওষুধ লিখে দিচ্ছি। বলা হচ্ছে চেম্বারে যাওয়ার পরে কমপক্ষে 5 থেকে 5 মিনিট বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নেওয়ার পরে প্রথমে আমরা একবার রক্তচাপ বাম বাহুতে অথবা ডান বাহুতে উনি প্রথমবার মাপবেন, যেটাতে বেশি পাওয়া যায় প্রথমবারে যেটাতে রিডিং বেশি সেটাতেই মাপবে। 1 থেকে 2 মিনিট অন্তর অন্তর প্রথমবারে 3 বার মাপবেন এবং শেষের 2 বারকে উনি গড় করবেন। গড় করে যদি রক্তচাপ যদি তার 140 থেকে যদি সিস্টোলিক 140 থেকে যদি 160-এর মধ্যে থাকে অথবা ডায়াস্টোলিক যদি 90 থেকে 99 মানে এর মধ্যে থাকে, মানে স্টেজ 1 হাইপারটেনশন থাকে, তাহলে উনি রুগীকে আবার 1 থেকে 4 সপ্তাহ অন্তর 3 থেকে 4 বার আসতে বলবে। মানে 1 সপ্তাহ পরপর কমপক্ষে 1 সপ্তাহ পরপর 3 বার মাপবেন। যদি প্রতিবার মাপার পরেই দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার 140/90-এর বেশি থাকছে, তাহলে আমরা তাকে লেবেল করবো অ্যাজ এ হাইপারটেনসিভ পেশেন্ট, মানে উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগী হিসাবে। আর আপনারা যখন বাড়িতে আপনারা মাপবেন, আমরা বলবো আপনারা পরপর 2 বার 1 থেকে 2 মিনিট গ্যাপ দিয়ে পরপর 2 বার মাপবেন। মেপে সকালে একবার এবং রাত্রে একবার মেপে আমরা রোগীদেরকে বলি যে 1 সপ্তাহের গড় আপনারা ডাক্তারের কাছে নিয়ে আসবেন, ডাক্তার সাহেবের কাছে নিয়ে আসবেন। বাসায় মাপার জন্য আমরা কিন্তু এখন যে ইলেকট্রনিক যে ডিভাইস এগুলোকে কিন্তু WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ড করছে। তার মধ্যে বাংলাদেশে যেটা সবচেয়ে অ্যাভেলেবল অমরন যে ডিভাইসটা, এটা কিন্তু WHO রিকমেন্ডেশন দেওয়া, এটাই আপনারা ব্যবহার করবেন। কারণ হচ্ছে যে আপনারা যদি বাসায় হাতের যেটা আমরা স্পিগোম্যানোমিটার দিয়ে যেটা করি, সেটা আসলে আপনাদের জন্য এক একজন এক এক রকমভাবে প্রেশার মাপে, যার ফলে এটা ভেরিয়েবল হতে পারে, এক একজনের এক এক রকম আসে। সেই জন্য WHO রিকমেন্ড করেছে আপনারা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে বাসায় মাপবেন, বাড়িতে মাপবেন। আর ডাক্তাররা বা হেলথ ওয়ার্কাররা যারা আমরা হয়তো দুইটাই ইউজ করতে পারবো, আমাদের জন্য কোনো অসুবিধা নাই, ওইটা দিয়ে রেকমেন্ডেশন করা। তাহলে হাইপারটেনশনের ডেফিনেশন বলতে এই সংজ্ঞা কী? উচ্চ রক্তচাপের সংজ্ঞা হচ্ছে যদি আপনার দীর্ঘদিন ধরে রক্তচাপ সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 মিলিমিটার/রথ অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার/রথ এর বেশি 140/90-এর উপরে থাকে, তাহলে এটাকে আমরা বলছি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপকে বিভিন্নভাবে ভাগ করে দেয়। স্টেজ 1 আমি একটু আগে বলেছি গ্রেড 1 হাইপারটেনশন, গ্রেড 2 হাইপারটেনশন। গ্রেড 1 হচ্ছে যদি 140 থেকে 160-এর মধ্যে থাকে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 থেকে 100-এর মধ্যে থাকে, তাহলে এটাকে আমরা বলছি গ্রেড 1 হাইপারটেনশন। গ্রেড 2 হাইপারটেনশন হচ্ছে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 160 থেকে 180 অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 100 থেকে 110-এর মধ্যে থাকে, তাহলে আমরা এটাকে বলছি স্টেজ 2 হাইপারটেনশন। তাহলে আর আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, শুধু সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লো 140-এর উপরে থাকলো, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আপনার 90-এর নিচে, এরকম কিন্তু আমরা পাই বিশেষ করে বয়স্ক রোগীদেরকে, তাদেরকে আমরা বলি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এখন এই হাইপারটেনশন আসলে কারণ কি? হাইপারটেনশনের কারণ কি? কমনেস্ট কজ হচ্ছে জেনেটিক। আমাদের বাবা মার আছে, বংশে আছে, আমরা এই জিন বিয়ার করছি আমাদের, এবং 95 ক্ষেত্রে এই হাইপারটেনশন এই ধরনের আননোন কজ থেকে হয়, জেনেটিক কারণেই হয়। সেটা বলা হচ্ছে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন। আর মাত্র 5% ক্ষেত্রে সেকেন্ডারি হাইপারটেনশন, যেটার কারণ জানা গেছে। এর মধ্যে কমনেস্ট কজ হচ্ছে আপনার কিডনি এবং কিডনিজনিত রোগ, বিশেষ করে ক্রনিক প্যারেনকাইমাল রেনাল ডিজিজ, রেনাল আর্টারি স্টেনোসিস, কিছু হরমোনাল ডিজিজ যেমন ফিওক্রোমোসাইটোমা, হাইপারঅ্যালডোস্টেরনিজম, কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা, আমাদের হার্টের কিছু রক্তনালীর কিছু কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা, এরকম কিছু কারণে সেকেন্ডারি হাইপার অথবা স্লিপ অ্যাপনিয়া একটা মোস্ট
ইম্পর্টেন্ট কজ এখনকার যুগে, যেহেতু আমাদের ওজন, সবারই ওজন, বাড়তি ওজন, স্লিপ অ্যাপনিয়া নামে এক ধরনের অসুখ হয় যাদের শ্বাসবন্ধ, তাদের সেটাও এক ধরনের প্রধান কারণ। এছাড়াও থাইরয়েডের কিছু কারণ, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এই সমস্ত কারণেও কিন্তু প্রেশার বাড়তে পারে। তাহলে প্রেশার বাড়ার সাইন সিমটম, যে অধিকাংশ ক্ষেত্রে প্রেশারের কোনো সাইন সিমটম উপসর্গ থাকে না। আমাদের কাছে রোগীরা আসে কিন্তু ভেগ সাইন সিমটম, বলে একবার মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, অনেক সময় হয়তো অন্য একটা কারণে আমাদের কাছে আসলো, হয়তো বুকে ব্যথার কারণে আসলো, হয়তো ডায়াবেটিসের কারণে আসলো, অথবা মাথা ঘুরাচ্ছে, এই সমস্ত কারণে আসলো, অথবা হিস্ট্রি অফ ফল, কোনো কারণে হয়তো অগ্নি, যে আমরা তখন ব্লাড প্রেশার মেপে দেখি রক্তচাপ অনেক বেশি। তো এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে অন্য একটা কারণে, উপসর্গ কারণে আসা, অন্য একটা সিমটমের কারণে ডাক্তারের কাছে আসে, এবং ইনসিডেন্টাল ফাইন্ডিংস আমরা হাইপারটেনশন পাচ্ছি। এমনকি দেখা যাচ্ছে স্টেজ 2, স্টেজ 3 হাইপারটেনশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, কিন্তু সে জানেই না কমপ্লিটলি, অথবা কমপ্লিকেশন হওয়ার পরে সে আমাদের কাছে, কিডনি নষ্ট হয়ে গেছে, রোগী কিন্তু জানে না, ক্রিয়েটিনিন 3, 4, 5-এ চলে আসছে, রোগী কিন্তু জানেন না। আমরা ব্লাড প্রেশার মেপে দেখলাম প্রেশার অনেক বেশি, হয়তো তার রেটিনাল হেমোরেজ, একটা চোখ অন্ধ হয়ে গেছে, আমরা তখন বুঝতে পারলাম তার প্রেশার মেপে দেখি তার প্রেশার অনেক বেশি। অথবা আমরা দেখলাম হার্ট অ্যাটাক করে আমাদের কাছে আসছে কমপ্লিকেশান নিয়ে, বুকের তীব্র ব্যথা নিয়ে, আমাদের হার্ট ফেলিউর নিয়ে আসছে, স্ট্রোক নিয়ে, ব্রেন স্ট্রোক হয়ে, ট্রানজিট ইসকেমিক ব্রেন স্ট্রোক, হেমোরেজ, ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছে, তখন আমরা ব্লাড প্রেশার মেপে দেখি ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে। তাহলে বিভিন্নভাবে প্রেশারের রোগী আমাদের কাছে আসতে পারে, শুধু হাইপারটেনশন নিয়ে রোগী আসে খুব কমে। তবে আসার কথা হচ্ছে, মানুষ এখন সচেতন হচ্ছে, তারা এখন রুটিন ব্লাড প্রেশার দেখে যখন বেশি পায়, এখন কিন্তু আমরা পাচ্ছি এই যে রোগী আমাদের কাছে আসছে। সারা পৃথিবীতে কিন্তু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটা মারাত্মক মানে সাইলেন্ট কিলার, নীরব ঘাতক হিসেবে দেখা দিয়েছে। আপনি কিন্তু সারা পৃথিবীর ডাটা চিন্তা করেন, তাহলে বলা হচ্ছে যে সারা পৃথিবীর যদি ডাটাতে বলা হচ্ছে, মানে অ্যাডাল্ট পপুলেশন, আফটার দ্য এজ অফ 18 থেকে 18 থেকে 60 বছর বয়সের মধ্যে প্রতি 3 জনে একজনের হাইপারটেনশন আছে। আপনি চিন্তা করতে পারেন, টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 128 কোটি লোক হাইপারটেনশন আক্রান্ত সারা পৃথিবীর, এবং প্রতিদিন গড়ে 28,000 লোক মারা যাচ্ছে এই উচ্চ রক্তচাপের কারণে, বিভিন্ন কমপ্লিকেশান হয়ে। আমাদের বাংলাদেশে কিন্তু তার বাইরে না, আমাদের বাংলাদেশে হচ্ছে আপনার যে অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে, বিশেষ করে 18 থেকে 59 বছর বয়সের মধ্যে প্রতি 4 জনে একজন, 24.6%, প্রায় 25% রোগীর হাইপারটেনশন আছে। এবং আফটার দ্য এজ অফ 60 বছর বছরের পরে গিয়ে দেখা যাচ্ছে প্রতি 2 জন একজন, 49% আমাদের হাইপারটেনশনের রেট। তার মানে কি, প্রতি 2 জনে একজন মানুষের হাইপারটেনশন আছে। এবং এটা আফটার দ্য এজ অফ 60 দেখা যাচ্ছে যে মেয়েদের মধ্যে বেশি, 56% অফ দ্য উইমেন আর এফেক্টেড বাই হাইপারটেনশন, অ্যান্ড 48% অফ দ্য মেন আর এফেক্টেড বাই হাইপারটেনশন। সুতরাং এটাকে খাটো করে দেখার কিন্তু একটা মহামারী, আমরা যদি বলি যে এটা আসলে একটা মহামারী দেখা দিয়েছে এখন বাংলাদেশে। সুতরাং আমাদেরকে এটার এই জন্য আমরা এই যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের উদ্দেশ্য হচ্ছে এই মানুষকে সচেতন করা, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ নিয়ে সচেতন করা, যাতে আমরা এই মহামারী থেকে নিজেকে প্রতিরোধ করে তুলতে পারি। তাহলে কেন আমাদের চিকিৎসা নিতে হবে? আমাদের চিকিৎসা নিতে হবে টু প্রিভেন্ট দ্য টার্গেট অর্গান ড্যামেজ। আমি একটু আগে দিতে, হাইপারটেনশন মেডিকেটেড অর্গান ড্যামেজ, 4টা অঙ্গ আমাদের, 4টা অর্গান আমাদের ধরে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হার্ট, ব্রেইন, আই এবং কিডনি। এই 4টা অর্গান ইজ অ্যাফেক্টেড বাই দ্য হাইপারটেনশন। তাহলে আমাদের হার্টে কী হয়? প্রথমত হচ্ছে হার্ট ফেলিউর, হাইপারটেনসিভ মেডিকেটেড হার্ট ফেলিউর, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যানজাইনা হতে পারে, বুকে তীব্র ব্যথা হতে পারে, ব্রেন স্ট্রোক, ট্রানজিট ইসকেমিক অ্যাটাক, হেমোরেজ হতে পারে, আমি বললাম ইনফাকশন হতে পারে, সেরিব্রাল ইনফাকশন হতে পারে, চোখের ভিতরে আমি বলছি রেটিনাল হেমোরেজ হতে পারে, পেপিলোডেমা ডেভেলপ করতে পারে, কিডনিতে রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে। সুতরাং এই 4টা অঙ্গ থেকে হানি থেকে যদি আপনি বাঁচতে চান, আপনাকে প্রেশারের চিকিৎসা করাতে হবে। এবং অধিকাংশ রোগী কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন করে, স্যার প্রেশার একটু বেশি থাকে, আমরা একদিন খাই, 2 দিন বাসার ভালো থাকলে, এইভাবে কিন্তু প্রেশারের ওষুধ খাওয়া যায়। প্রেশার ওষুধ কিন্তু রেগুলার খেতে হবে। আমি রোগীকে যদি এভাবে যদি আপনি চিন্তা করেন যে ধরেন আপনার প্রেশার ওষুধের দাম ধরলাম আপনার 10 টাকা, তাহলে আপনি এক মাসে গেল আপনার 300 টাকা, 1 বছরে গেল আপনার 3,600 টাকা। আপনি যদি 30 বছর বাঁচেন তাহলে 1,08,000 টাকা। দেখেন খরচ 30 বছরে যদি আপনি প্রেশার, তাহলে সৃষ্টিকর্তা না করুক আপনার যদি কোনো ধরনের একটা বড় ধরনের হার্ট অ্যাটাক হলো বা একটা ব্রেন স্ট্রোক হলো, তাহলে কিন্তু আপনার এক রাতের মধ্যে হয়তো 2-4-5 লক্ষ টাকা আপনার চলে যেতে পারে, খরচ যেতে পারে, এমনকি আপনার জীবনও আপনি মারাও যেতে পারেন, সেটা বড় কথা। তাইলে এই যে এত বড়
লং টাইম আপনি কষ্ট পাবেন, আপনি প্যারালাইসিস হয়ে গেলে স্ট্রোক হয়ে আপনি কিন্তু হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, বাথরুম করতে পারবেন না, টয়লেটে যেতে পারবেন না, কী কষ্ট। হার্ট অ্যাটাক হলে আপনার হার্টের বড় একটা অংশ আপনার ড্যামেজ হয়ে যেতে পারে, এমনকি আপনার হার্ট ফেলেও ডেভেলপ করতে পারে। তাহলে এগুলোর থেকে বাঁচার জন্য আপনি ওষুধ খেতে হবে। চোখের হেমোরেজ, আপনি অন্ধ হয়ে যেতে পারেন, সেটাকে আপনাকে প্রিভেন্ট করবে। তাহলে এই জন্য আমরা বলি যে আসলে আমাদের প্রেশারের ওষুধটাকে আমাদেরকে রুটিনলি খেতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের হচ্ছে, আমাদের 3টা জিনিস আমরা বলি ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন। শুধু ওষুধ খেলে হবে না, শুধু নিয়ম মেনে চললে হবে না, শুধু ডিসিপ্লিন মানলে হবে না, শুধু খাবার কন্ট্রোল করলে হবে না। 3টা জিনিস সাথে চলবে। ডায়েট, আমাদের আগে ডায়েট খুব সুষম খাবার খেতে হবে, এবং রুল অফ 25% বলে, একটা প্লেটকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, এই 4 ভাগের 1 ভাগ খাবারের মধ্যে আমাদের থাকবে 25%, মানে 4 ভাগের 1 ভাগ থাকবে শুধুমাত্র ভাত এবং কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার, ভাত, আলু, রুটি যা খান, 4 ভাগের 1 ভাগ। আর 4 ভাগের 1 ভাগ থাকবে আপনার পুরো প্লেটে 4 ভাগের 1 ভাগ ভাত, 4 সবজি, আর 4 ভাগের ভাত এবং আলু, আর 4 ভাগের 1 ভাগ থাকবে আপনার প্রোটিন, মাছ, মাংস, ডিম, যেটা আপনি খান এটা। আর 50% বাকি অর্ধেক থাকবে আপনার শাকসবজি, ফলমূল, এগুলো। তাহলে এভাবে যদি আমরা খুব রাফলি যদি একটা হিসাব করি, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর খাবার আমরা পেতে পারি। আমরা বাঙালিরা তো অনেক ভাত খাই, দেখা যাচ্ছে আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ অনেক বেশি। আসলে আমাদের ভাত খাওয়াটা কমাতে হবে, আমাদের সুষম খাদ্য খেতে, আমরা মোর ভেজিটেবলস, মোর ফ্রুটস, এগুলো আমরা খেতে বলছি। আসলে আমরা ফলমূল অনেক কম খাই, আমাদের বাংলাদেশের লোকজন। আমরা ফলমূল হয়তো একদিন খাই, 1 মাসের মধ্যে খাওয়া হয় না, 2 দিন খাই, সেটা একটা বড় সমস্যা। এটা একটা ফ্রুট হ্যাভ এ প্রোটেক্টিভ রোল, একটা প্রোটেক্টিভ রোল কিন্তু আছে এই ফ্রুটসের। আরেকটা হচ্ছে যে আমাদেরকে খাবার দাবারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের সিগারেট স্মোকিং। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা সিগারেট খাওয়া, ধূমপান বন্ধ করতে হবে। যারা অ্যালকোহল খান তীব্র মাত্রায়, তাদেরকে অ্যালকোহল পরিহার করতে হবে, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং স্ট্রেস, মানসিক চাপ। আমরা এই আধুনিক যুগে কিন্তু সবাই কিছু না কিছু চাপের মধ্যে থাকে, কাজকর্মে আমাদের ঠিকমতো ঘুম হয় না, এবং বলা হয় যে একটা সুস্থ মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুম, সাউন্ড স্লিপ খুবই দরকার। আর ডিসিপ্লিনের কথা হচ্ছে আপনাকে 30 মিনিট করে প্রতিদিন হাঁটতে হবে, কমপক্ষে সপ্তাহে 5 দিন, 5-30-150 মিনিট। কিন্তু গ্যাপটা যাতে 2 দিন পরপর 2 দিন না হয়। মানে ধরেন আজকে মঙ্গলবারে হাঁটলেন না, তাহলে বুধবার কিন্তু অবশ্যই হাঁটতে হবে। বুধবার মানে 2 দিন গ্যাপ দেওয়া যাবে না, পরপর 2 দিন দেওয়া যাবে না। আপনি সপ্তাহের মধ্যে 5 দিন হাঁটলে হবে, 5-30-150 মিনিট, মানে মিডিয়াম গতিতে, মধ্যম গতিতে বলে আমরা ব্রিস্ক ওয়াকিং যেটা আমরা বলি, সেটা আমরা করতে হবে। তাহলে আপনাকে এই নিয়মগুলো মেনে যোগ ব্যায়াম করতে পারেন, দৌড়াতে পারেন, এগুলো কিন্তু সুইমিং, সাঁতার কাটা, এগুলো কিন্তু বেশ ভালো ব্যায়াম। তাহলে আপনার ওষুধের ব্যাপারে কিছু ওষুধ কিন্তু সবার জন্য কিন্তু একই ওষুধ না। আমরা প্রায়শই রোগী পাই, আমাদেরকে এসে বলে, স্যার এটা তো আমার হাজব্যান্ড খেতেন এই ওষুধ, আমি কিন্তু এটা শুরু করে দিয়েছি ডাক্তার আপনাদের পরামর্শ ছাড়া, আমি কিন্তু ভালো আছি। এটা করা যাবে না, কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা, ইউনিক। এই যে আমরা পৃথিবীতে যত মানুষ, প্রত্যেকটা একজনের সাথে কিন্তু আরেকজনের কোনো মিল নাই। সুতরাং একজনের ওষুধ কিন্তু আরেকজনের সাথে ম্যাচ করবে না, ডোজ ম্যাচ করবে না। এবং দেখা যাচ্ছে হয়তো আপনার এমন একটা ওষুধ আছে যেখানে ওই ওষুধটা দেয়াই যাবে না। আপনার এমন একটা কোমরবিড কন্ডিশন আছে যেখানে হয়তো ওই আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফে যে ওষুধ খাচ্ছে সেটা কিন্তু আপনাকে দেওয়া যাবে না। হয়তো এটা আপনার ফিজিশিয়ান, যিনি ডাক্তার, তিনি কিন্তু বুঝতে পারবেন যে কোন ওষুধটা আপনার জন্য বেটার, কোন ওষুধটা আপনার জন্য কার্যকরী, সেটা কিন্তু উনি বুঝতে পারবেন। সেজন্য আমরা বলি অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শেই আপনি ওষুধ খাবেন। ডাক্তার যদি বলেন যে হ্যাঁ আপনি ওষুধের ডোজ কমাবেন, আপনি অবশ্যই ওষুধের ডোজ ওনার পরামর্শে কিন্তু কমাবেন, এবং কোনো অবস্থাতেই চেষ্টা করবেন যে ওষুধ যাতে বন্ধ না। হ্যাঁ, ওষুধ যদি সাডেন অনেক কমে যায়, ফল করে, সেটা আপনি বন্ধ করতে পারবেন, কিন্তু সেটারও একটা ব্যাপার আছে। কখন আমরা বলি যে একটা ওষুধ, আরেকটা জিনিস আমরা খুব কমনলি পাই, আপনারা একটা ওষুধ দেওয়ার পরে 3 দিন পরে ওষুধ চেঞ্জ করে এক ডাক্তারের কাছে যান বা ওই ডাক্তারের কাছে যান, বলেন যে আবার এসে রিকোয়েস্ট করেন, স্যার আমার প্রেশার তো কমছে না। এটা কিন্তু খুব কমনলি আমরা ফেস করি। তো আমাদের গাইডলাইন যেটা বলে যে একটা ওষুধ শুরু করার পরে নেক্সট ফলো আপ হবে 1 মাস পরে, কারণ এই ওষুধটা আপনার শরীরে ঢুকবে, কোষ সেলের মধ্যে ঢুকবে, কাজ শুরু করবে, এটাকে কিন্তু কিছু সময় দিতে হবে। আমরা কী করে 4 দিনের মধ্যে ওষুধ চেঞ্জ করি, এটা কিন্তু করা যাবে না। কমপক্ষে 1 মাস আমাদেরকে ট্রায়াল দিয়ে দেখতে হবে ওষুধ কাজে লাগে কিনা। 1 মাস পরে আপনি আপনার ডাক্তার সিদ্ধান্ত নিতে পারবে কি উনি কি ওষুধের ডোজ বাড়াবে না অন্য ওষুধে সুইচ করবে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার ডাক্তার নিবে। এবং কিছু উনি কিন্তু এই ওষুধ শুরু করার সময় কিছু কিন্তু বেসলাইন পরীক্ষা নিরীক্ষা আমরা কিন্তু করাই, সেটা আপনাদেরকে জানতে হবে। যেমন একটা ব্লাড সুগার আমরা করাই, একটা লিপিড প্রোফাইল, আমাদের ক্রিয়েটিন, কিডনির একটা পরীক্ষা, রক্তের লবণগুলো পরীক্ষা করি, একটা ইসিজি বেসলাইন, একটা ইউরিনারি, এই পরীক্ষাগুলো কিন্তু বেসলাইন। একটা হাইপার টেনশনের রোগী ডাক্তারের কাছে গেলেই কিন্তু এগুলো রুটিন পরীক্ষা আমাকে করতে হবে, কারণ এখানের মধ্যে দেখা যাবে অনেক সময় আমরা কিন্তু কিছু কারণও খুঁজে পেয়ে যাই। হয়তো আপনার রক্তের মধ্যে পটাশিয়াম লেভেল কম আছে, এটা দেখে আমরা একটা অসুখ সন্দেহ করি যে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম কিনা। এই জন্য
অনেকগুলো ব্যাপার আছে একটার সাথে। যদি ডায়াবেটিস থাকে তাহলে তার ওষুধের প্যাটার্ন আমাদের চেঞ্জ হবে, যদি হার্টের অসুখ থাকে তার ওষুধের প্যাটার্ন চেঞ্জ হবে। তো আমাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলোর উপরে যদি ইসিজিতে আমরা প্রবলেম হয় তাহলে আমরা আবার ইকোকার্ডিওগ্রাফি করব। আমরা যদি হার্ট বড় পাই তাহলে কিন্তু আপনার একটা টার্গেট অর্গান কিন্তু আপনার একটা হার্ট কিন্তু আপনার এফেক্টেড হয়ে গেল, তাহলে কিন্তু আমরা এবং কোনো ক্ষেত্রে স্পেশাল কিছু পরীক্ষা দিই। কিডনির জন্য আমরা আলট্রাসোনোগ্রাম দিই, ডুপ্লেক্স আলট্রাসোনোগ্রাম দিই, কিডনির কোনো রক্তনালী চিকন হয়ে গেল কিনা। হার্টের প্রয়োজনে হার্টের আরও বড় করতে, ব্রেনের জন্য সিটি স্ক্যান ইভেন করতে হতে পারে আপনার। সেটা আপনার পরিস্থিতির উপরে, আপনার কোমরবিড কন্ডিশনের উপরে নির্ভর করবে। তাহলে দিন শেষে আমরা ওষুধ এবং আমাদের জীবনযাত্রা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা এই মহামারী থেকে এবং এই মহামারী থেকে যে কমপ্লিকেশনগুলো হয়, আমরা বললাম যে হাইপারটেনশন মেডিয়েটেড যে অর্গান ড্যামেজগুলো হয়, সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং আলটিমেট একটা সুন্দর জীবনযাপন করতে পারবো। তো আজকে এই বলে আমি আমার উচ্চ রক্তচাপ সম্পর্কিত ইনফরমেশন আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।